26শে সেপ্টেম্বর 2023 নাগপুরের একটা বিখ্যাত হসপিটাল কিমস কিংসওয়ের একটি কেবিনে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। কারণ তার আগের দিন অর্থাৎ 25শে সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় এই হসপিটালে ভর্তি হয়েছিলেন শঙ্কর কুম্ভারে এবং তার স্ত্রী বিজয়া কুম্ভারে। সিমটম বলতে দুজনেরই সারা শরীরে ছিল প্রচন্ড যন্ত্রণা, জিভ ভারী হয়ে আসছিল এবং ঠোঁটের রং ক্রমশ কালো হয়ে যাচ্ছিল। ডাক্তাররা আশঙ্কা করেছিলেন ফুড পয়জন হয়েছে, যা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু 25 তারিখ অভিজ্ঞ চিকিৎসকরা নানান পরীক্ষা করেও রোগ ধরতে পারলেন না স্বামী স্ত্রীর। বেশ কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হলো তাদের, কিন্তু তাতেও লাভ কিছুই হলো না, বরং তাদের অবস্থা আরো বিগড়াতে শুরু করলো রাতের দিকে। শেষমেশ 26শে সেপ্টেম্বর নাগপুরের ওই হাসপাতালেই মারা গেলেন মহারাষ্ট্রের বাসিন্দা শঙ্কর কুম্ভারে। কুম্ভারে পরিবারে মুহূর্তের মধ্যে নেমে এলো শোকের ছায়া। তবে এখানেই শেষ নয়, আসলে এটা ছিল শুরু। বাড়ির বড় কর্তা শঙ্কর কুম্ভারের মৃত্যু ঠিক একদিন পর অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2023 মারা গেলেন শঙ্কর কুম্ভারের স্ত্রী বিজয়া দেবী। আর তার ঠিক 20 দিনের মধ্যেই ওই একই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যেও একই অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করলো। আর এর ফলস্বরূপ 26শে সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর মাত্র 20 দিনের মধ্যেই একই পরিবারের 5 জন জলজান্ত মানুষ এক এক করে মারা গেলেন। মৃত্যুর আগে পরিবারের সবার শারীরিক সিমটম হুবহু একই রকম ছিল, অসম্ভব শারীরিক যন্ত্রণা আর তার সাথেই জিভ ভারী হয়ে যাওয়া এবং ঠোঁটে কালচে আভা। এমনকি ওই পরিবারের ড্রাইভারও এই একই রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। নমস্কার, আমি সুজয় নীল। আজ অবধি অনেক ধরনের মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলেছি এই চ্যানেলে, কিন্তু আজকের গল্পটা এদের সববার থেকে আলাদা। কারণ এই গল্পে কে খুনি, কি তার মোটিভ এবং হত্যার প্ল্যানিং ঠিক কিভাবে হয়েছিল তা যদি জানতে পারেন, তাহলে বিশ্বাস, ভরসা, সম্পর্ক নামক শব্দগুলো এক প্রকার প্রহসন মনে হবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকের গল্পে, যার নাম গড়চিরৌলি হত্যাকাণ্ড। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার মাহাগাঁও গ্রাম। এই গ্রামে বাস করতেন শঙ্কর কুম্ভারে এবং তার স্ত্রী বিজয়া কুম্ভারে। তাদের 2 ছেলে এবং এক মেয়েও ছিল। তাদের নাম সাগর কুম্ভারে, রোশন কুম্ভারে এবং কমল দাহেগাঁওকর। এদের মধ্যে কোমল বিয়ের পর নিজের শ্বশুর বাড়িতে থাকতেন, আর বড় ছেলে সাগর চাকরি সূত্রে থাকতেন দিল্লিতে। একমাত্র ছোট ছেলে রোশন এবং তার স্ত্রী সঙ্ঘমিত্রা বাবা মার সঙ্গেই তাদের গ্রামের বাড়িতে থাকতেন। গ্রামের গুটি কয়েক ধনী পরিবারের মধ্যে নাম আসতো এই কুম্ভারে পরিবারের। বাড়ির কর্তা শঙ্কর কুম্ভারের একটি কাঠের ফার্নিচারের দোকান ছিল। এছাড়াও তিনি একজন কৃষকও ছিলেন, তুলো এবং শাকসবজি চাষ করতেন। ছোট ছেলে রোশন স্থানীয় আহেরি তালুকায় পোস্ট অফিসে চাকরি করতেন। মোটের ওপর সচ্ছল এই পরিবারের অর্থের কোনো অভাব ছিল না। বড় বাড়ি, গাড়ি, খ্যাতি সবই ছিল কুম্ভারে পরিবারে। এমনকি এমন সুখী পরিবারে আচমকাই নেমে এলো এক অন্ধকার ছায়া। 22শে সেপ্টেম্বর 2023 সকালবেলা ঘুম থেকে উঠেই শঙ্কর কুম্ভারে বুঝতে পারেন শরীরটা ঠিক লাগছে না। সারা গা হাত পায়ে ভীষণ ব্যথা, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, জিভ ভারী ভারী লাগছে। তার আগের রাতে একটু বেশি খাসির মাংস খেয়ে ফেলেছিলেন তিনি। মনে মনে ভাবলেন, বয়স হয়েছে, এবার একটু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়া দরকার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই গা হাত পায়ের ব্যথা আরো বাড়তে লাগলো। গ্রামেরই একটা ডিসপেন্সারিতে ডাক্তার দেখাতে গেলেন তিনি। সেখানে কর্তব্যরত ডাক্তার সঠিক রোগ নির্ণয় করতে না পেরে শঙ্কর কুম্ভারেকে আহেরি সরকারি হাসপাতালে দেখাতে বললেন। সময় যত বাড়ছিল তার শারীরিক যন্ত্রণাও ততই বাড়ছিল। তাই দেরি না করে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হলো শঙ্কর কুম্ভারেকে। এবার মুশকিলটা হলো, দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয়া কুম্ভারের শরীরেও অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। তারও জিভ ভারী হতে থাকে আর ঠোঁট কালো হতে শুরু করে। সাত তাড়াতাড়ি বিজয়া দেবীকেও ওই সরকারি হাসপাতালে আনা হয়, যেখানে শঙ্কর বাবুকে ভর্তি করা হয়েছিল। সরকারি হাসপাতালে বেড না থাকায় ইমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয়, কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ ডিটেরিওরেট করতে শুরু করে। এইসব দেখে শঙ্কর এবং বিজয়ের ছেলে রোশন ঠিক করেন বাবা মাকে চন্দ্রপুরের একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করবেন। এই কারণেই বাড়ির একমাত্র ড্রাইভার রাকেশ মাধাবীকেও ডাকা হয়। 22শে সেপ্টেম্বর রাতেই গ্রাম থেকে 120 কিলোমিটার দূরে চন্দ্রপুর নিয়ে আসা হয় শঙ্কর এবং বিজয়াকে। রাকেশ সবাইকে চন্দ্রপুরে পৌঁছে গাড়ি নিয়ে আবার বাড়ি ফিরে আসে। 22 থেকে 25শে সেপ্টেম্বর অবধি বিজয় এবং শঙ্কর কুম্ভারের চিকিৎসা হয় চন্দ্রপুরে, কিন্তু এখানেও তাদের সঠিক রোগ নির্ণয় করতে অক্ষম হন ডাক্তাররা। এরপর 25শে সেপ্টেম্বর রোশন বাবা মাকে নিয়ে চলে আসেন নাগপুরের কিমস কিংওয়ে হসপিটালে। এখানেই একদিনের গ্যাপে মৃত্যু হয় শঙ্কর এবং বিজয়া দেবীর, যেটা আগেই শুনলেন। শঙ্কর এবং বিজয়া দেবীর মৃত্যুর পরেই শুরু হয় আসল খেলা। আগের চ্যাপ্টারেই বলেছিলাম কুম্ভারে পরিবারের ড্রাইভার রাকেশ 22 তারিখেই গ্রামে ফিরে গেছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ 23 তারিখ সকাল থেকে তারও শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার শরীরেও দেখা যায় একই ধরনের সিমটম, সারা গা হাত পায়ে অসহ্য যন্ত্রণা, ঠোঁট কালো হয়ে যাওয়া,
জিভ ভারী হয়ে আসা। সঙ্গে সঙ্গে তাকেও স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই শুরু হয় তার চিকিৎসা। এদিকে বিজয়া দেবী এবং শঙ্করবাবুর মৃতদেহ পাঠানো হয় পোস্টমর্টেমে। সেখানেও কোনো অস্বাভাবিক ব্যাপার ধরা না পড়ায় কুম্ভারের পরিবারকে বিজয়া এবং শঙ্করের মৃতদেহ সৎকারের জন্য ফেরত দিয়ে দেওয়া হয়। বাবা মায়ের সৎকারের জন্য গ্রামের বাড়িতে আসেন একমাত্র মেয়ে এবং বড় ছেলে। বাবা মা সৎকার করে ফিরে আসার পর তারা খবর পান রাকেশের শারীরিক অসুস্থতার। কিন্তু স্বস্তির বিষয় এটাই ছিল যে রাকেশ সরকারি হাসপাতালে চিকিৎসার পর বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছিল। শঙ্কর এবং বিজয়া কুম্ভারের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন গোটা পরিবারের সদস্যরা। একে একে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন শঙ্কর এবং বিজয়ার ছেলে মেয়ে, যথাক্রমে সাগর এবং কোমল। এছাড়াও ওই গ্রামেই থাকতেন শঙ্কর কুম্ভারের ভাই প্রমোদ রামটেক ও তার স্ত্রী রোজা রামটেক। তারাও এসেছিলেন কুম্ভারদের গ্রামের বাড়িতে। আর এসেছিলেন বিজয়া কুম্ভারের বোন বর্ষা এবং বর্ষা দেবীর ছেলে বান্টি। সমগ্র পরিবার এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিনা বাধায় শেষকৃত্য সম্পন্ন হলো শঙ্কর এবং বিজয়া দেবীর। কাজ শেষ হতেই যে যার বাড়ি ফিরে গেল। কিন্তু ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাড়ির বড় ছেলে সাগর। সঙ্গে সঙ্গে তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার দিন দুয়েকের মধ্যেই বিজয়া দেবীর মেয়ে কোমলেরও হঠাৎ শরীর খারাপ হয়। বেশ কিছুদিন চিকিৎসার পরেও আর বাড়ি ফেরা হলো না কোমলের। 8ই অক্টোবর 2023 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোমল। অক্টোবরের প্রথম সপ্তাহে বিছানা শয্যা হলেন বর্ষা। তিনিও চলে গেলেন 14ই অক্টোবর। আর তার একদিন পরেই অর্থাৎ 15ই অক্টোবর পৃথিবী ছেড়ে চলে গেলেন বাড়ির ছোট ছেলে রোশন। আর এদের সবার শরীরে একই সিমটম ছিল, গা হাত পা যন্ত্রণা, জিভ ভারী এবং গলা শুকিয়ে যাওয়া। এছাড়াও রোজা রামটেকের স্বামী প্রমোদ রামটেকও গুরুতরভাবে অসুস্থ হলেন। বেশ কিছুদিন ধরে জমে মানুষের টানাটানির পর অবশেষে বাড়ি ফিরলেন সুস্থ হয়ে। মাত্র 20 দিনের মধ্যেই সাগর ছাড়া একটা গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। একই পরিবারের সবার একইভাবে মৃত্যুতে গোটা গ্রাম ভয় পেয়ে গেল। তাদের মধ্যে কেউ ভাবলো ব্ল্যাক ম্যাজিক, তো কেউ ভাবলো কর্ম বা পাপের ফল, আবার কেউ কেউ ভাবলো এটা কোনো ছোঁয়াচে রোগ। তাই সবাই কুম্ভারদের এড়িয়ে চলতে শুরু করলো। এরপর এন্ট্রি নিল মহারাষ্ট্র পুলিশ এমনিতেই সন্দেহবাতিক। তারপর খবর এসেছে একই পরিবারে 5 জনের একই রোগে মৃত্যু। ঘটনাটা খতিয়ে দেখার জন্যই কুম্ভারদের বাড়িতে এসেছিল পুলিশ। সবার ব্যবহার স্বাভাবিক লাগলেও একজনের ব্যবহার পুলিশের মনে গভীর সন্দেহের সৃষ্টি করলো। কথায় আছে পুলিশ বিন্দুমাত্র সন্দেহের গন্ধ পেলেই মাটি খুঁড়ে সত্য উদ্ধার করে ফেলতে পারে। এক্ষেত্রেও হলো তাই। শুরু হলো পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ। আর তারপর কেঁচো খুঁড়তে গিয়ে বেরোলো কেউটে। এলাকায় একই পরিবারে 5 জন মারা গেলে স্বাভাবিকভাবে পুলিশ আসবেই। কিন্তু প্রথমে পুলিশের কাছে কোনো ক্লু ছিল না, ছিল একটা সন্দেহ। সন্দেহের কারণগুলো আপাত দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ না হলেও একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে কিছু তো একটা গন্ডগোল চলছিল ওই পরিবারে। পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য কুম্ভারদের বাড়িতে পৌঁছলো তখন পুলিশের কাছে একটা প্রশ্ন ছিল। বাড়ির সকলে মারা গেছে সাগর ছাড়া, কিন্তু সাগরও গুরুতরভাবে অসুস্থ হয়েছিল। এমনকি বাইরে থেকে যারা এসেছিল, যেমন প্রমোদ রামটেক বা বর্ষা উরাদে কিংবা কোমল বা ড্রাইভার রাকেশ, সবাই অসুস্থ কিংবা মৃত। কিন্তু বাড়ির একমাত্র মানুষ যার শরীরে কোনো অসুখের লক্ষণ ছিল না, তিনি হলেন রোশনের স্ত্রী সংঘমিত্রা। আর এটা ছাড়াও পুলিশ নাগপুরের একটা বেসরকারি হাসপাতাল থেকে একটা ক্লু পায়, যেখানে চিকিৎসা চলাকালীন রোশন কুম্ভারের মৃত্যু হয়েছিল। তারপর আর পুলিশ দেরি করেনি। 18ই অক্টোবর 2023 সকালে রোশনের মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন নাগপুর থেকে মাহাগাঁও ফিরছিলেন। ইনভেস্টিগেটিভ অফিসার এসপি নীলোৎপলের নেতৃত্বে গড়চিরৌলি থানার পুলিশ রাস্তায় রোশনদের গাড়ি আটকে দেয়। গড়চিরৌলি থানাকে হেল্প করছিল আইলি তালুকার পুলিশের একটা টিম। আর তারপর সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। সংঘমিত্রা প্রথম থেকেই সবার সঙ্গে খুব সাধারণভাবে কথা বলছিলেন। তার ব্যবহারে কোনো রকম কোনো অসঙ্গতি ছিল না। আর ছিল না বলেই হয়তো আরো শক্তভাবে পুলিশ জেরা করতে শুরু করলো। এই সময় সংঘমিত্রা একজনের নাম নিল। তিনি আর কেউ নন, শঙ্কর কুম্ভারের ভাইয়ের বউ রোজা রামটেক। এরপর পুলিশ রোজাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আমি কিছু জানি না, সবকিছু সংঘমিত্রা জানে। এবার রোজা এবং সংঘমিত্রা দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তারপর কয়েক ঘা বসাতেই মুখ খোলে দুজন, যা শুনলে আপনাদেরও পায়ের তলা থেকে জমি সরে যাবে। এই ঘটনায় উঠে আসে আর একটা নাম, অবিনাশ তাজনে। 26শে অক্টোবর 2023 গ্রেপ্তার হন অবিনাশ। কিন্তু কেই অবিনাশ তাজনে? আর এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা আসলে ঠিক কি? আর নাগপুরের হাসপাতাল থেকে কি ক্লু পেয়েছিল পুলিশ? চলুন জেনে নিই পরবর্তী চ্যাপ্টারে। গড়চিরৌলির বাসিন্দা কুম্ভারে পরিবারের মর্মান্তিক মৃত্যুর পিছনে রয়েছে একটা প্রেমের গল্প, সংঘমিত্রা এবং রোশনের প্রেমের গল্প। মহারাষ্ট্রের আকোলায় বাস করতেন অশোক গাওয়াই এবং তার স্ত্রী
নলিনী গাওয়াই। তাদের কন্যা হলেন এই সংঘমিত্রা গাওয়াই। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন সংঘমিত্রা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে সংঘমিত্রা কৃষি বিজ্ঞান নিয়ে আকোলার একটি কলেজে ভর্তি হন। শুধু তাই নয়, কৃষি বিজ্ঞানে তিনি জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে টপার হয়েছিলেন। এরপরেই সংঘমিত্রা প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর স্বার্থে গড়চিরৌলির আহিরি তালুকার পোস্ট অফিসে একজন ট্রেনি হিসেবে যোগদান করে, আর সেখানেই আগের থেকে চাকরি করত রওশন কুম্ভারে। সংঘমিত্রার বয়স তখন 22 হবে, আর রওশনও 30 বছরের এক তরতাজা যুবক। দুজনের মধ্যেই গভীর বন্ধুত্ব হয়, আর ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। দুজনেই প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত। তারা এরপর নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর এরপরে শুরু হয় আসল অশান্তি। মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতেই বেঁকে বসেন তার বাবা মা অশোক এবং নলিনী। তারা কিছুতেই রওশন কুম্ভারের সঙ্গে নিজের মেয়ে সংঘমিত্রার বিয়েতে রাজি ছিলেন না। এর প্রধান কারণ হলো সংঘমিত্রার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে হায়ার স্টাডিজ করে বড়সড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরি করুক। কিন্তু কথায় আছে, প্রেম বড়ই ভয়ঙ্কর বস্তু। এর সংক্রমণে জীবন শুধরেও যেতে পারে, আবার বিগড়েও যেতে সময় নেয় কয়েক মুহূর্ত। সংঘমিত্রা ততদিনে জেদ ধরে নিয়েছে যে সে রওশন ছাড়া কাউকে বিয়ে করবে না। বাবা মাকে হাজার বুঝিয়েও যখন রাজি করানো গেল না, তখনই সংঘমিত্রা জীবনের চরমতম সিদ্ধান্ত নিয়ে ফেলল। 2022 সালের 10ই ডিসেম্বর একটা মন্দিরে বিয়ে সেরে ফেলল রওশন এবং সংঘমিত্রা। এই বিয়েতে রওশনের পরিবার অবশ্য উপস্থিত ছিল। রওশনের বাবা মা শঙ্কর কুম্ভার এবং বিজয় কুম্ভারে ছাড়াও উপস্থিত ছিলেন দিদি কোমল। এরপর 10ই জানুয়ারি 2023 রওশন এবং সংঘমিত্রা কোর্ট ম্যারেজও সেরে ফেলে। তারপর তারা মাহাগাঁওতে রওশনের বাড়িতে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে শুরু করে। অবশেষে আর কোনো উপায় না দেখে সংঘমিত্রার বাবা মাও এই বিয়ে মেনে নেন। ফিল্ম হলে এরপর রাজা রানী হাত ধরাধরি করে সমাপ্তি সঙ্গীত গেয়ে সুখে বাস করত। কিন্তু এটা সিনেমা নয়। বিয়ের মাত্র 1 মাস পরেই প্যারালিসিস হয়ে যায় সংঘমিত্রার। এর ফলে সংঘমিত্রার শরীরের একটা দিক অকেজো হয়ে পড়ে। তড়িঘড়ি রওশন স্টেট চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু এই সময় সংঘমিত্রার প্রপার রেস্ট দরকার ছিল। তাই তার দেখাশোনায় যাতে কোনো খামতি না থাকে, সে কারণেই রওশন তার স্ত্রীকে তার বাপের বাড়ি আকোলা পাঠিয়ে দেয়। চিকিৎসায় বেশ ভালোভাবে সাড়া দিচ্ছিল সংঘমিত্রা, আর এর মধ্যেই সে জানতে পারে তার কোল আলো করে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। কিন্তু ডাক্তার সাফ জানিয়ে দেয় প্যারালিসিস হওয়ার কারণে সংঘমিত্রাকে স্টেরয়েড নিতে হয়। এই অবস্থায় যদি সে বাচ্চা প্রসব করে, তাহলে তার প্রভাব গিয়ে পড়বে হবু সন্তানের ওপর। তাই ডাক্তারের কথা মেনে সংঘমিত্রা অ্যাবর্শনের পথ বেছে নেয়, আর এর কয়েকদিনের মধ্যেই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে সে। শরীর খানিকটা সুস্থ হতেই অ্যাবর্শনের ঘটনাটা সংঘমিত্রা তার শ্বশুরবাড়িতে জানায়, আর এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সংঘমিত্রার শ্বশুরবাড়ির লোকজন তৎক্ষণাৎ আকোলা পৌঁছন। তারপর সংঘমিত্রার বাবা মা অশোক এবং নলিনীকে রওশনের বাবা মা যাচ্ছেতাইভাবে অপমান করেন। সংঘমিত্রা এরপর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে, আর এরপরেই শুরু হয় সংঘমিত্রার ওপর মেন্টাল টর্চার। তাকে উঠতে বসতে কথা শোনাতে শুরু করে রওশনের বাড়ির লোকজন, এমনকি গালি গালাজ করতেও শুরু করেন তারা। এই কঠিন সময় সংঘমিত্রা ভেবেছিল তার স্বামী রওশন হয়তো পাশে থাকবে, কিন্তু রওশন এই কঠিন সময় সংঘমিত্রার পাশে থাকা তো দূর, সেও সংঘমিত্রাকে দোষারোপ করতে শুরু করে। রওশনের পরিবারের বক্তব্য ছিল অ্যাবর্শন করানোর আগে তাদের কেন জানানো হলো না। সংঘমিত্রা পুরো ঘটনাটা নিজের বাবা মাকে জানাতেই চিন্তায় ভেঙে পড়েন অশোক এবং নলিনী। সংঘমিত্রাও ভীষণভাবে মুষড়ে পড়ে স্বামীর ব্যবহারে। তার ক্রমশ মনে হতে থাকে বাড়ির অমতে বিয়ে করে সে বিরাট একটা ভুল করেছে। কিছুদিনের মধ্যেই শ্বশুর বাড়িতে ঝামেলা চরমে পৌঁছে যায়। মেয়ের এই দুর্গতি বাবা অশোক কিছুতেই মেনে নিতে পারেন না। তিনি 2023 সালের এপ্রিল মাসে আত্মহত্যা করেন, আর এখান থেকেই সংঘমিত্রার মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। নিজের বাবাকে আত্মহত্যার পথ বেছে নিতে দেখে সংঘমিত্রা ঠিক করে ফেলে গোটা কুম্ভারে পরিবারকে তার বাবার মৃত্যুর মাসুল গুনতে হবে। কিন্তু তার একার পক্ষে তো এত বড় প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল না। আর এই মুহূর্তেই এন্ট্রি নেয় এই গল্পের আর এক চরিত্র, শঙ্কর কুম্ভারের ভাইয়ের স্ত্রী রোজা রামটেক। শঙ্কর কুম্ভারে জমিতে চাষের কাজ করতেন, সেটা তো আগেই বলেছি। অর্থাৎ পরিবার সূত্রে বেশ কিছু জমি জমা পেয়েছিলেন শঙ্কর কুম্ভারে। বিবাদ শুরু হয় গ্রামেরই একটা 4 একরের জমিকে কেন্দ্র করে। শঙ্কর কুম্ভারের ভাই প্রমোদ চেয়েছিলেন গ্রামের একটি জমি তার দাদা তাকে লিখে দিক, কিন্তু এই প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছিলেন না শঙ্কর। তিনি চেয়েছিলেন জমির সমান সমান ভাগ বাটোয়ারা হোক, আর রোজা রামটেক চেয়েছিলেন পুরো জমিটাই শঙ্কর যেন তার ভাইকে লিখে দেয়। জমিকে কেন্দ্র করে শুরু হয় এই পারিবারিক ঝামেলা ক্রমশ বড় আকার ধারণ করে। রোজার মনে জন্ম নেয় কুম্ভারে পরিবারের প্রতি চরম বিতৃষ্ণা। ইতিমধ্যেই রোজা রামটেকের সঙ্গে সংঘমিত্রার একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। 10ই আগস্ট 2023 রাতের দিকে রওশনের সঙ্গে সংঘমিত্রার তীব্র ঝগড়াঝাঁটি হয়। মতবিরোধের কারণ হলো সংঘমিত্রার রাখি বন্ধন উৎসব উপলক্ষে নিজের বাপের বাড়ি যেতে চেয়েছিল, আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনে খেপে যায় রওশন। তাদের মধ্যে শুরু হয় ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে রওশন সংঘমিত্রার গায়ে হাতও তোলে। 11ই আগস্ট 2023 সংঘমিত্রা নিজের বাড়ির উঠোনে বসে কাঁদছিল এবং নিজের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করছিল। বাড়িতে কেউ ছিল না সেই সময় রোজা সংঘমিত্রার বাড়িতে আসে
এবং তাকে চুপ করাতে থাকে। সঙ্ঘমিত্রা নিজের সমস্ত মনের কথা খুলে বলে রোজাকে। রোজাও কুম্ভারের পরিবারের প্রতি তার সমস্ত রাগ উগড়ে দেয় সঙ্ঘমিত্রার সামনে। এরপর কথায় কথায় সঙ্ঘমিত্রা বলে মাঝে মাঝে তার পুরো পরিবারকেই মেরে ফেলতে ইচ্ছে করে। আগুন লাগার জন্য একটা ফুলকি যথেষ্ট, আর বারুদের গাদায় যখন এক টুকরো আগুনের ফুলকি এসে পড়ে তখনই ঘটে বিস্ফোরণ। সঙ্ঘমিত্রার কথা শুনে রোজা বলে ভাবার সময় শেষ, এবার কিছু করার পালা। 11ই আগস্ট সকালে তৈরি হয়ে যায় কুম্ভারে পরিবারকে সাফ করার ব্লুপ্রিন্ট। আতিপাতি পেটি ক্রিমিনাল হলে রাগের মাথায় পুরো পরিবারকে মেরে ফেলতো, কিন্তু সঙ্ঘমিত্রা অতটাও কাঁচা খেলোয়াড় নয়। ইউনিভার্সিটি টপার সে, আর 5টা পেটি ক্রিমিনালদের চেয়ে তার মাথা দ্বিগুণ চলে। অপরাধ বিজ্ঞান বলে একজন ক্রিমিনাল ঠিক কিভাবে ক্রাইম করবে তা নির্ভর করে ক্রিমিনালের শিক্ষা এবং পারিপার্শ্বিক পরিবেশের ওপর। অপরাধ প্রবণ মস্তিষ্ক যত বুদ্ধিমান হয়, সংগঠিত ক্রাইম ততই নৃশংস হয়। প্রথমে সঙ্ঘমিত্রা এবং রোজা ঠিক করেছিল ধুতুরার বীজ খাইয়ে পুরো পরিবারকে মেরে ফেলবে। প্ল্যান অনুযায়ী অ্যামাজন থেকে বেশ খানিকটা ধুতুরার বীজ অর্ডারও দেয় সঙ্ঘমিত্রা। অর্ডার ডেলিভারি পাওয়ার পর ধুতুরার বীজ গুঁড়ো করে একটা বোতলে রাখে সে। সময় বুঝে জলে এবং খাবারে মিশিয়ে পরীক্ষা করতেই জল এবং খাবারের রং বদলে যেতে শুরু করে। তাই ধুতুরার বীজ ব্যবহার করার আইডিয়া ক্যান্সেল করে দেয় সঙ্ঘমিত্রা। সে আরও রিসার্চ করতে শুরু করে, এমন একটা বিষের খোঁজ করতে শুরু করে খাবারের সঙ্গে মেশালেও যাতে কিছুই বোঝা না যায়। এরপর বিস্তর খোঁজাখুঁজির পর সঙ্ঘমিত্রা এমন একটা বিষের সন্ধান পায় যার না আছে কোনো রং, না আছে কোনো গন্ধ, আর না আছে স্বাদ। কোনো খাবারে মিশিয়ে দিলে কয়েকদিনেই সব শেষ করে দেবে এই বিষ। মারাত্মক এই বিষের নামটা আর বলছি না, কিন্তু এই বিষ অনেকটাই মূল্যবান আর চট করে মার্কেটে পাওয়াও যায় না। অর্থাৎ আপনি কিনতে চাইলেই কিনতে পারবেন না। গবেষণার কাজে ব্যবহার করা হয় এই বিষ। 1 গ্রাম এই বিষের দাম 1000 থেকে 1200 টাকা। 9 সেপ্টেম্বর 2023 মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত একটা ফার্মা কোম্পানিতে ইমেল করে সঙ্ঘমিত্রা। ইমেলে সে নিজেকে একজন রিসার্চ স্কলার হিসেবে পরিচয় দেয়। সে ওই ফার্মা কোম্পানিকে ইমেল মারফত জানায় সে গড়চিরোলি ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার হিসেবে পড়াশোনা করছে, তার একটা এক্সপেরিমেন্টের জন্য এই বিষটা লাগবে। মুম্বাইয়ের সেই ফার্মা কোম্পানি তেমনভাবে ব্যাকগ্রাউন্ড ভেরিফাই না করে অর্ডার নিয়ে নেয়, আর অর্ডার বাবদ 10 গ্রাম বিষের জন্য 12,000 টাকা অনলাইন পেমেন্টও করে সে। তবে এই বিষ এত সহজেও সঙ্ঘমিত্রার হাতে এসে পৌঁছয়নি। এই কাজে তাকে সাহায্য করেছিল অবিনাশ তাজনে। এই অবিনাশ বুলধানা জেলার খামগাঁওয়ের বাসিন্দা। অবিনাশ এবং সঙ্ঘমিত্রা একই স্কুলে পড়াশোনা করত। কিশোর বয়সে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্কও ছিল, কিন্তু সেটা কখনোই পরিণতি পায়নি। বিয়ের পর সঙ্ঘমিত্রা যখন প্যারালিসিস হয়ে নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল তখনই ফের যোগাযোগ হয় অবিনাশের সঙ্গে। যখন সঙ্ঘমিত্রা এবং রওশনের ঝামেলা শুরু হয় তখনই অবিনাশের সঙ্গে সঙ্ঘমিত্রার সম্পর্ক আরো দৃঢ় হয়। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, আর এ তো পুরনো প্রেম। সঙ্ঘমিত্রা শ্বশুরবাড়ির সমস্ত কথা অবিনাশকে জানাতো, আর বদলে সঙ্ঘমিত্রা অবিনাশের থেকে পেত সিম্প্যাথি, আর এভাবেই একে অপরের কাছে আসে তারা। ফের একবার প্রেম দানা বাঁধতে শুরু করে দুজনের মধ্যে, আর সঙ্ঘমিত্রার এই ভয়ঙ্কর প্ল্যানে সামিল হয় অবিনাশ তাজনে। 21 সেপ্টেম্বর 2023 শেষমেশ সুদূর মুম্বাই থেকে বিষটা এসে পৌঁছয় সঙ্ঘমিত্রার হাতে। আর দেরি না করে সেদিন রাতেই কষিয়ে মাটন রান্না করে সঙ্ঘমিত্রা। সেই মাটন সে খেতে দেয় তার শ্বশুর এবং শাশুড়িকে। শুধু সার্ভ করার আগে সবার অলক্ষ্যে বিষটা মিশিয়ে দেয় তাদের খাবারে। বিজয় এবং শঙ্কর জানতেও পারে না তাদের শরীরে যা ঢুকছে তার সমার্থকই হলো মৃত্যু। এরপরের ঘটনা ঠিক কি তা তো আপনাদের আগেই বলেছি। এরপরেও একটা প্রশ্ন থেকে যায়, ড্রাইভার রাকেশকে কেন বিষ দেওয়া হলো? আসলে যে গাড়িতে করে শঙ্কর এবং বিজয়কে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতেই ওই বিষ মেশানো জলের বোতল রেখে দিয়েছিল সঙ্ঘমিত্রা। সেই জল ড্রাইভার রাকেশও খেয়েছিল, কিন্তু বেশি না খাওয়ায় সে অসুস্থ হয়েছিল ঠিকই, কিন্তু তার মৃত্যু হয়নি। আগেই বলেছিলাম পুলিশ নাগপুরের বেসরকারি হাসপাতালে একটা ক্লু পেয়েছিল, মনে আছে? সেই ক্লু আসলে পাওয়া গেছিল সঙ্ঘমিত্রার কাছ থেকেই। আসলে বাড়ির সকলকে মারার পর হয়তো অনুতাপ জন্মেছিল সঙ্ঘমিত্রার, আর তাই ডাক্তার যখন রওশনেরও রোগ নির্ণয় করতে পারছিল না তখন সে ডাক্তারকে গিয়ে বলেছিল একবার বিষক্রিয়া হয়েছে কিনা চেক করে দেখুন তো। সঙ্ঘমিত্রার কথা শুনে টনক নড়ে ডাক্তার সঙ্গে সঙ্গে এই কথাটা পুলিশকে জানায়। এরপর পুলিশের আর কোনো সন্দেহই থাকে না যে এই ঘটনার পিছনে রয়েছে সঙ্ঘমিত্রার হাত, কারণ কি বিষ প্রয়োগ করা হয়েছে তা হঠাৎ করেই কারো পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। প্রেম, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, পারিবারিক ঝামেলা কি নেই এই কেসে? আসলে সঙ্ঘমিত্রাদের প্ল্যান ছিল প্রায় 20 জনকে মারার। তাই এই ঘটনার ক্ষেত্রে যারা যারা ওই বাড়িতে এসেছে প্রত্যেকের খাবারেই এই বিষ মেশানোর চেষ্টা করেছে তারা। তাদের মধ্যে কেউ কেউ প্রাণ হারিয়েছে, কেউ কেউ হয়তো বেঁচে রয়েছে। আপনারা কি ভাবছেন সঙ্ঘমিত্রা যা করেছে ঠিক করেছে? শ্বশুর বাড়ির অত্যাচার, বাবার আত্মহত্যা সবকিছুর প্রতিশোধ নিয়েছে সে? তাহলে একটা মজার কথা বলি, রাগের মাথায় একটা খুন এবং ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় একটা গোটা পরিবারকে শেষ করে দেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাহলে কি শঙ্কর এবং বিজয়া দেবী ঠিক? একটা মেয়ে নিজের বাবা মা পরিবার পরিজনকে ছেড়ে একটা নতুন বাড়িতে এলো। শঙ্কর এবং বিজয়ার সঙ্ঘমিত্রার প্রতি আরো যত্নবান হওয়া উচিত ছিল। আর রওশন, সে তো ভালোবেসেছিল সঙ্ঘমিত্রাকে। আচ্ছা,
ভালোবাসার মানুষের গায়ে হাত তোলা যায়? আর ওদিকে সংঘমিত্রার বাবা মা, তারা কি মেয়ের বিপদের সময় ছায়া হয়ে দাঁড়াতে পারতো না? সন্তানকে জন্ম দেওয়াই শুধু বাবা মার একমাত্র কাজ? সন্তান বিপদে পড়লে তাকে আগলে রাখাটাও তো প্রকৃত বাবা মার কর্তব্য। ওদিকে রোজারাম টেক স্রেফ একটা জমির ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলার জেরে একটা পরিবারকেই হত্যা করতে উদ্যত হলো। এটা আসলে পরিবার নামক শব্দটারই প্রহসন। কে ঠিক কে ভুল তা বলার অধিকার আমার নেই, এর বিচার করবেন মহামান্য আদালত। তবে আমি এটুকু বলতে পারি, যে প্রেম একে অপরকে হত্যা করার পরিকল্পনা করে তার যাই হোক প্রেম নয়। আজ বরং এই অবধি থাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।